আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্য। বাংলাদেশ এক চরম অনিশ্চয়তার মধ্যে। বাংলাদেশের ইতিহাসে দুদফা 3 দিন করে বাংলাদেশ সরকারবিহীন অবস্থায় কাটিয়েছে। 1975 সালের 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর এবং 2024 সালের 5ই অগস্ট থেকে 8ই অগস্ট। আজকে বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে, এই অবস্থায় সেই সরকারবিহীন সময়ও ছিল না। অর্থাৎ আজকে যে শাসন আমরা দেখতে পাচ্ছি, যে গভর্নেন্স আমরা দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে যে হতাশা আমরা দেখতে পাচ্ছি, উদ্বেগ দেখতে পাচ্ছি, 1975 সালের সেই দিনগুলোতে কিংবা 24-এর সেই দিনগুলোতে এই অবস্থা ছিল না। বাংলাদেশের মানুষের অনেক সমস্যা বিগত স্বৈরশাসকের আমলে অনেক রকমের সংকটের মধ্য দিয়ে বাংলাদেশ গেছে। তার মধ্যে একটা বড় সংকট ছিল যে মানুষের ভোটাধিকার ছিল না। 24-এর পট পরিবর্তনের পরেও বাংলাদেশের মানুষ কবে ভোট দিতে পারবে, সেই অনিশ্চয়তা কিন্তু এখন পর্যন্ত আজ অব্দি কাটেনি। প্রফেসর মোহাম্মদ ইউনূস বলছেন যে তিনি ইতিহাসের সেরা নির্বাচন করবেন। আবার তার পদত্যাগের আলোচনা বা গুঞ্জন যখন উঠল, তখন তিনি বলছেন নির্বাচনের জন্য তো দেশ প্রস্তুত নয়, কারণ এখন নির্বাচন হলে ব্যালট বক্স ছিনতাই হয়ে যেতে পারে। পুলিশ সেই অর্থে প্রস্তুত নয়। যে সরকার কেবল সংস্কার বলছে, সংস্কার না হলে বা সরকারের সমর্থকরা বলছেন নির্বাচন করা যাবে না, তারা 9 মাসে পুলিশকে ঠিক করতে পারেননি, প্রশাসনকে একটা ভালো জায়গায় দাঁড় করাতে পারেননি, তারা কি সংস্কার করবেন? 9 মাস কেন 18 মাসও বা 36 মাসেও তারা কিছু করতে পারবেন বলে আমি মনে করি না। এটা আমি অনেকদিন ধরে বলে আসছি। এটা অনেকে আমাকে গালমন্দ করেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আসলে এদের পক্ষে কিছু করা সম্ভব নয়। এরা একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করতে পারেন। কেউ বলেনি আপনি যে এত তারিখে নির্বাচন দেন, অত তারিখে নির্বাচন দেন, বরং বাংলাদেশকে একটা জটিল পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। যে প্রতিষ্ঠানটি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী, সেই প্রতিষ্ঠানটির সঙ্গে সরকারের সংযোগ প্রায় নেই বললেই চলে। আপনি মানবিক করিডোর দিবেন, করিডোর না বলেন স্পেস দিবেন, এটা করবেন ওটা করবেন, নানা কিছু করতে চাইছেন, কিন্তু সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করছেন না, সশস্ত্র বাহিনীর সঙ্গে আলোচনা করছেন না। আপনি সেনা প্রধানকে সরিয়ে দেবার তৎপরতা চালাচ্ছেন, সবাই বোঝে। কিন্তু কথা আমি আগেও বলেছি যে এই সেনা প্রধান যদি না থাকে, কারণ পুরো প্রক্রিয়াটাই, পুরো প্যাকেজটাই এখন একটা ষড়যন্ত্রের প্যাকেজ। এই সেনা প্রধানকে সরিয়ে দেওয়া মানেই বাংলাদেশের নির্বাচন দীর্ঘকালের জন্য বিলম্বিত হয়ে যাওয়া। আর আমি একথাও বহুবার বলেছি যে জেনারেল ওয়াকারুজ্জামান, কেউ আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে লিখছেন যে অন্যান্য দেশের মতো, পাকিস্তানের মতো, ইজিপ্টের মতো এরকম পরিস্থিতিতে কি হতে পারে, সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার চেষ্টা হলে সেনাপ্রধান কি করতে পারেন, এবং সেই সব দেশের মতো আমরা চাই না। আমরা বাংলাদেশের সেনাবাহিনীকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি লয়াল দিতে চাই। আমি যারা লিখছেন যেসব বুদ্ধিবৃত্তি চর্চার সঙ্গে যারা যুক্ত বা বুদ্ধিজীবী যারা এসব লিখছেন, তাদেরকে বলতে চাই যে ওই সিভিল প্রশাসনের প্রতি বা সরকারের প্রতি যদি সমর্থনটা সেনাবাহিনীকে রাখতে হতো জুলাই মাসে, অগাস্ট মাসে, তাহলে পরিস্থিতি কি দাঁড়াতো? একবার কি আমরা ভেবেছি সেই একনায়কতন্ত্রের অবসান ঘটতো সেনাবাহিনী বা সেনাপ্রধান যদি সেদিন না চাইতেন, ভিন্ন ভূমিকায় থাকতেন? কাজে আমি খুব দৃঢ়তার সঙ্গে বহুবার বলেছি, আমি যতটুকু বাস্তবতা বুঝি তাতে করে এই সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করবে না। জেনারেল ওয়াকারুজ্জামান করবেন না, ক্ষমতা দখল করবেন না, তিনি স্পষ্ট করে বলেছেন। এবং আমাদের সশস্ত্র বাহিনীর যেটা আকাঙ্ক্ষা, তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের সহায়তা করতে চান, তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেখতে চান। কোনো কারণ নেই সদিচ্ছা থাকলে ডিসেম্বরের পরে নির্বাচনকে নিয়ে যাওয়ার। আর ওই যে বললাম ঐকমত্য, ওই যে বললাম সংস্কার, সেগুলো কি করতে পারবেন, সেগুলো তো ইতিমধ্যেই টোজা হয়ে গেছে। হ্যাঁ, আমরা কিছু জিনিস পাল্টাপাল্টি দেখছি, এক ধরনের অস্থিরতা দেখছি। একদিক থেকে এনসিপি 3 জন উপদেষ্টার পদত্যাগ চাইছেন, অন্যদিকে বিএনপির কোনো নেতা তারা সরকারের 3 জন উপদেষ্টার পদত্যাগ চাইছেন। আমি মনে করি যে প্রথম কথা হচ্ছে বিএনপির নেতৃবৃন্দ, বিশেষ করে ইশরাক হোসেন যে পদত্যাগ চেয়েছেন, মাহফুজ এবং আসিফের, এবং বিএনপির পক্ষ থেকে ডক্টর খলিলুর রহমানেরও যাওয়া হয়েছে, নিরাপত্তা উপদেষ্টা এবং হাই রিপ্রেজেন্টেটিভ অন রোহিঙ্গা ইস্যুস। আমি মনে করি যে মাহফুজ এবং আসিফ তো বয়সে কম, তাদের পদত্যাগ কেন? তাদের পেছনে এই যে উপদেষ্টা পরিষদে আরও
বিগ বিগ শটরা আছেন, তাদের পদত্যাগ না চেয়ে এই দুইজনের পদত্যাগে কি সমস্যার সমাধান হবে? এটা একটা বড় সিন্ডিকেট। আমি বহুদিন ধরে বলবার চেষ্টা করছি, সরকারের বাইরে, সরকারের ভেতরে, দেশে বিদেশে একটা বড় চক্র এর মধ্যে, এবং দেশি বিদেশি চক্রের সঙ্গে যুক্ত হয়ে গেছে। কাজেই কেউ যদি মনে করেন মাহফুজ আর আসিফ সরে দাঁড়ালেন আর সরকার নিরপেক্ষ হয়ে গেল, এই সরকার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে অনেক আগে। আমি দুটো পৃষ্ঠ আমার টেলিভিশন অনুষ্ঠানেও আমি বহুবার আমার বহুতি থেকে রেখেছি, এই আমার পডকাস্টও বলবার চেষ্টা করেছি। প্রথমত, এই সরকার কি নিরপেক্ষ? প্রমাণিত না। এই সরকার কি একটা ভালো নির্বাচন করবার সক্ষমতা রাখে? প্রমাণিত না। প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন ইতিহাসে সেরা নির্বাচন তিনি করবেন, কিন্তু এখন তিনি বলছেন যে নির্বাচন করবার অবস্থা নেই, পুলিশ তৈরি না, প্রশাসন তৈরি না। দাঁড়ালোটা কি? দাঁড়ালো আসলে তাদের সেই সক্ষমতা নেই। প্রফেসর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছেন, তিনি বলছেন জাতীয় ঐকমত্য তৈরি হয়নি, রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেনি। আমি তো দেখি রাজনৈতিক দলগুলো তার সরকারকে পুরোপুরি সহযোগিতা করেছে, সমর্থন দিয়েছে। এই যে এত ধৈর্য তারা ধরেছে, হ্যাঁ আপনি বলতে পারেন যে তারা তো নির্বাচনের জন্য উদ্গ্রীব হয়ে গেছে, ক্ষমতার লোভে তারা এখন মদমত্ত, দেশে এখন সংস্কার দরকার ছিল, ঐকমত্য দরকার ছিল। কই সংস্কার তো কিছু করলেন না আপনারা। যে সংস্কারের জন্য ঐকমত্য দরকার নেই, যে সংস্কারের জন্য ইভেন সংস্কার কমিশনের রিপোর্টও দরকার নেই, যে সংস্কার করলে কেউ কোনো রকমের বিতর্ক করতো না, সেই সংস্কার তো আপনারা করেননি। বরং আপনারা একটা ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়েছেন এবং দেশকে একটা ষড়যন্ত্রের দিকে নিয়ে যাচ্ছেন। সেনাবাহিনীতে একটা দ্বৈত নেতৃত্ব তৈরি করবার জন্য কথা নেই, বার্তা নেই, একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার তাকে দায়িত্ব দিয়ে দিলেন, যার ভূমিকা নিয়ে নানা রকমের প্রশ্ন নানা মহলে আছে। যে সেনাবাহিনী, যে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়ালো ঠিক প্রয়োজনের সময়টাতে, চাইলেই সবসময় সেনাবাহিনী, প্রশাসন, পুলিশ সেটা পারে না, কিন্তু যেই সময়টাতে দাঁড়ানো দরকার ছিল, যেই সময় তাদের সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল যে আমরা জনতার বুকে গুলি চালাবো না, সেই সময় তারা সেই সিদ্ধান্ত নিয়েছে। একই কাজ সেনাবাহিনী অতীতও করেছে, 1990 সালে করেছেন। জেনারেল নুরুদ্দিন খানের কথা আমরা স্মরণ করতে পারি। জেনারেল এরশাদের মতো দুর্দণ্ড প্রতাপশালী স্বৈর শাসককে নো বলে দিয়েছিলেন যে আমরা জনগণের বিরুদ্ধে যেতে পারবো না। কাজেই আমি মনে করি এগুলো যারা করছেন সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না, সরকারই বরং নানা রকমের, সরকারের লোকজন নানা রকমের ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে আছেন। ওই যে আমি বলছিলাম যে এনসিপির পক্ষ থেকে একটা দাবি করা হয়েছে যে তারা ইলেকশন কমিশনে যাচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন আগে যাচ্ছে, সরকারের বিএনপি পন্থী 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। এনসিপি এখন কিভাবে বুঝতো যে এটা বিএনপি পন্থী? আসিফ নজরুল বিএনপি পন্থী, বা সালেউদ্দিন আহমেদ, ওয়াহিদুদ্দিন মাহমুদ তারা বিএনপি পন্থী, কথা তারা বলছেন। বিএনপির পক্ষে বা নির্বাচনের পক্ষে এই যে যাদের নাম বললেন তারা কি ভূমিকা রেখেছেন? বা রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন চাইছে, গণতন্ত্র চাইছে, তাদের পক্ষে এই উপদেষ্টার কি ভূমিকা রেখেছেন আমি জানতে চাই। আমি তো দেখি এই উপদেষ্টা পরিষদ একেবারেই অকার্যকর একটা উপদেষ্টা পরিষদ। এরা শুধু নিজেদের সুযোগ সুবিধা, কিভাবে দীর্ঘকাল ক্ষমতায় থাকা যাবে, কিভাবে নিজেদের কিছু গোছানো যাবে, এর বাইরে তারা কোনো কাজ করছেন না। একটা চক্র এর মধ্যে খুবই গভীরভাবে যুক্ত, যারা ষড়যন্ত্রে লিপ্ত। আরেকটা চক্র, তারা কোনো ষড়যন্ত্রে নেই, তারা না করতে পারছেন, তারা সাহস করে সরকারে ভেতরে থেকে উপদেষ্টা পরিষদের বৈঠকে সাহস করে দুটো কথা বলবার তাদের কোনো সামর্থ্য এখন আর নেই। বয়স হয়েছে, সব মিলিয়ে তারা আর কথা বলতে চায় না। কোনটা যৌক্তিক, কোনটা গণতান্ত্রিক, কোনটা বলা দরকার, সে কথা তারা বলতে সাহস পান না বা বলেন না। এমনকি আমার তো ধারণা তারা অন্য মানুষেরও কোনো উপকার করবার ক্ষেত্রে খুব একটা ভূমিকা রাখতে পারছেন। যদি না, আমি জানি না, কাজে আমি অভিযুক্ত করবো না। যদি করে থাকেন নিজেদের জন্য কিছু করলে করতে পারেন। তারা শুধুমাত্র ক্ষমতাটাকে উপভোগ করবার চেষ্টা করছেন। প্রফেসর মোহাম্মদ ইউনূস প্রথমত তার পলিটিক্যাল মাইন্ড নিয়ে আমি অনেক আগেই বলেছি। নিঃসন্দেহ থেকে আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি, বাংলাদেশের জনগণ করে, সারা পৃথিবীর মানুষ করে, কিন্তু সব কাজ সবার নয়, সব কাজ সবাইকে দিয়ে হয় না। যেমন আমার নিজেরই মনে হয়, আমি কখনো, আমি যে কারণে বলি যে রাজনীতি আমার কাজ নয়, কারণ আমি এটা এনজয় করি না। আমি এই কারণে কোনো রাজনৈতিক দলে যুক্ত হব না, কোনো সরকারি দায়িত্ব নিতে চাই না, কারণ আমি যেটা করছি সেটাই আমি এনজয় করছি। সবাইকে সব কিছু করতে হবে কেন? ইয়েস, একটা ঐতিহাসিক মুহূর্তে আমরা চেয়েছি, সবাই সমর্থন দিয়েছি প্রফেসর মোহাম্মদ ইউনূসকে, কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস নিজের নিরপেক্ষতা নিজেই ক্ষুণ্ণ করেছেন।
তিনি ছাত্রদের কর্তৃক নিয়োগকৃত, এটা হচ্ছে তার পরিস্থিতি থেকে না বোঝার ব্যাপার, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 9 মাসে পাকিস্তানে জেলে থাকার কারণে বাংলাদেশের ভেতরকার পরিস্থিতি বুঝতে পারেননি, যুদ্ধের অবস্থা বুঝতেন না বলে তিনি পরবর্তীতে অনেক অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছেন। মানুষ কি চায়, মানুষের আকাঙ্ক্ষা ধারণ করতে পারেনি। প্রফেসর মোহাম্মদ ইউনূসেরও একই অবস্থা হয়েছে। অভ্যুত্থানের সময় তিনি দেশে ছিলেন না, ছিলেন প্যারিসে, এবং গোটা সময়টাতে এই 15, 16, 17 বছরে বাংলাদেশের কোনো গণতান্ত্রিক সংগ্রামে তার কোনো ভূমিকা ছিল না। কিন্তু আমি তাকে ছোট করছি না, নিঃসন্দেহে তিনি আমাদের ইতিহাসের সবচেয়ে বড় মাপের একজন মানুষ। কিন্তু যত বড় মাপের মানুষই আপনি হন না কেন, আইনস্টাইনকে দিয়ে তো দেশ চালানো যাবে না। দেশ চালানো একটা পলিটিক্যাল ইস্যুজ এবং একটা আলাদা কাজ। আপনি নোবেল পেতে পারেন, পৃথিবীর সেরা সেরা সব পুরস্কার পেতে পারেন, কিন্তু দেশ চালানো। এবং এই যে ছাত্ররা রাজনৈতিক দল করছে, এখন তো এদেরকে আর ছাত্র বলবেন না, এরা একটা রাজনৈতিক দল, একটা পার্টি, একটা পক্ষ। এরা দল করছে সেটাও কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস একটা বিদেশি সংবাদ মাধ্যমের মধ্যে বলেছেন, এবং বলা যেতে পারে তাদের প্রতি তার আশীর্বাদের কথা প্রকারান্তরে ব্যক্ত করেছেন। এবং তিনি বলছেন যে আমাদের রাজনৈতিক দলগুলো কিছুই করেনি অতীতে। হ্যাঁ, অনেক কিছুই করেনি, অনেক কিছু তারা করতে পারতো, কিন্তু বাংলাদেশে 53 বছরে কিছুই হয়নি এ কথা যারা বলেন, বলতে হবে তারা অন্ধ না হয় বধির। আমি মনে করি এই কথাগুলো বলা একদমই ঠিক না, একদমই ঠিক না। এই যে 3 জন উপদেষ্টার বিএনপিপন্থী বলা হলো না, আমি মনে করি এটা আসলে এই উপদেষ্টাদের মধ্যে থেকে কেউ না কেউ এদের দিয়ে বলিয়ে একটা বিতর্ক, একটা ভারসাম্য তৈরি করা, এবং একই সঙ্গে নিজেকে একটু বিএনপিপন্থী হিসেবে চিহ্নিত করবার চেষ্টা করেছেন। আপনারা বিচার করে দেখবেন কার প্রভাব এদের উপরে আছে, কার সঙ্গে এদের যোগাযোগ। মুখে যে যাই বলুন, এদের চিনতে বুঝতে আমাদের কারো বাকি নেই। সব কথা আমরা জানি না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রফেসর মোহাম্মদ ইউনূসের আমি যখন কথা বলছি, তারপরে কী সিদ্ধান্ত হবে। তবে আমি যেটা বুঝি যে বাংলাদেশের সামনে ইভেন বিএনপিও যদি নির্বাচন না চায় বা সরকারের তাদের তাল দেয়, আমি একথা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হলে না হলে বাংলাদেশের সামনে অনেক বড় বিপদ। মনে রাখতে হবে, এখন থেকে আমরা কথা বলছি মে মাসে, ডিসেম্বর পর্যন্ত অনেক সময়, এবং গত অগাস্ট থেকে এই পর্যন্ত সরকার আসলে বেসিক্যালি কিছু করতে পারেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, অর্থনীতি গোছানো যায়নি, বিচার হয়নি, যারা জুলাই অগাস্টের অপরাধ করেছে কিচ্ছু হয়নি, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে তাদের পরিবারকে যথেষ্ট পরিমাণে সহায়তা দেওয়া যায়নি। এই কাজগুলো করতে তো জাতীয় ঐকমত্যের দরকার নেই। এই ঐকমত্য অটোমেটিক্যালি ভিতর থেকে হয়ে আছে। সো আমি পরিষ্কার করে বলতে চাই, এই সরকার দিয়ে দেশ চলবে না। নির্বাচন তো অনেক পরের কথা। ইয়েস, আমরা এখনও চাই, সবাই চাই, রাজনৈতিক দলগুলো তো চায় প্রফেসর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে থাকুক, এই উপদেষ্টা পরিষদ দিয়ে চলবে না। কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আসলে এই চক্র, এই যে সরকারের ভেতরে বাইরে থাকা যে চক্র, যে নানা ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে, ভিন্ন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের থেকে তাকে আলাদা করে ফেলতে হবে। তিনি পারলে ভালো, না পারলে অসুবিধা নেই। কোনো কিছু শূন্য থাকে না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, রাজনীতিতে কোনো কিছু শূন্য থাকে না। শেখ মুজিবুর রহমানের মতো একটা পাহাড় পর্বত প্রমাণ মানুষ 75 সালের 15ই আগস্টের পর থেকে নেই। বাংলাদেশ তো থেমে থাকেনি। জিয়াউর রহমানের মতো এমন একজন মানুষ, যাকে এখনো মানুষ অনেক শ্রদ্ধা করে নানা কারণে, তার যে জনসমর্থন, তার যে আইডিয়াজ, ইডিওলজি সব মিলিয়ে, জিয়াউর রহমান নেই 31শে মের পর থেকে। 81 সালে দেশ তো থেমে থাকেনি। শেখ হাসিনা নেই, বেগম জিয়া নেই, ক্ষমতায় নেই, শেখ হাসিনা ক্ষমতায় নেই, দেশ কি থেমে আছে? থেমে নেই। কখনো কখনো হুচুট খায়, থমকে যায়। প্রফেসর মোহাম্মদ ইউনূসও যদি দায়িত্ব থেকে সরে দাঁড়ান, আমি চাই না তিনি সরে দাঁড়ান, তবে অবশ্যই তাকে তার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। যদি সরে যান, না গেলে ভালো, সরে গেলেও বাংলাদেশের দেশ অচল হয়ে যাবে, সরকার চলবে না, একটা অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার জাতীয় কিছু করা যাবে না একটা ভালো নির্বাচন করবার জন্য। আমি এটা মনে করি, এটা 20 কোটি মানুষের দেশে অনেক লোক আছে, 3 মাসে করা সম্ভব সেটা। অন্যথায় চাপ কিন্তু আসতে থাকবে। আজকে হয়তো বিএনপি একটু দ্বিধাগ্রস্ত, বিএনপি বা কিছু কিছু রাজনৈতিক দল নানা কারণেই তাদের ট্রমা এখনো কাটেনি,
এবং আমি মনে করি রাজনৈতিক দল হিসেবে এগুলো তাদের দুর্বলতা, তাদের নেতৃত্বের দুর্বলতা। কিন্তু জনগণ কিন্তু ফুঁসে উঠবে, জনগণ কিন্তু ঠিকই তার দাবি, তার চাপ তুলবে, দিন খুব বেশি দূরে নয়। কথায় কথায় আমরা ভারতকে দাবি করি, আমেরিকাকে দায়ী করি, এগুলো করে কোনো লাভ নেই। এই যে সব সমস্যার পেছনে কি ভারত আছে, আমেরিকা আছে বা অন্য সব দেশ আছে? নিজের সমস্যা, নিজের ঘরের সমস্যার জন্য অন্যকে দায়ী করবার প্রবণতাটাও আমাদের বাদ দিতে হবে। মাথায় রাখতে হবে চাপ কিন্তু বৈশ্বিক চাপও আছে। সেনাপ্রধান যেদিন খোলামেলা কথাবার্তা বললেন তার আগেই কিন্তু যুক্তরাষ্ট্রের দূতাবাস এর যিনি প্রধান, তার ডিফেন্সের কর্মকর্তাদের দিয়ে সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অস্ট্রেলিয়ার 43 জন এমপি 3টে সুনির্দিষ্ট চাওয়া নিয়ে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন। কি চাওয়া? নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করুন, আর চাওয়া হচ্ছে জুলাই আগস্টে যারা আহত নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ এবং তাদের পাশে দাঁড়ান। আমার কথা খুব পরিষ্কার, বাংলাদেশ একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে আছে। নানা জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে বাংলাদেশ। এখানে জনগণের ক্ষমতায়ন দরকার, আর জনগণের ক্ষমতায়ন হতে পারে একমাত্র উপায় একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন দিয়ে। এখানে ওই আওয়ামী লীগের দোসর, ভারতের দালাল এগুলো বলে কোনো লাভ নেই। বাংলাদেশের জনগণ খুব ভালো বোঝে কি ভালো আর কি মন্দ, কাকে তার গ্রহণ করতে হবে, কাকে তার বর্জন করতে হবে, কাকে হাজার হাজার মাইল দূরে রাখতে হবে। শেষ করবার আগে একটা কথা বলি, সবসময় আমি বলবার চেষ্টা করছি, নানা কথা, প্রতিদিনই নানান কথা। আমাদের জীবনে সেল ফোনটা খুব গুরুত্বপূর্ণ, মোবাইল ফোন। কিন্তু মনে রাখতে হবে পৃথিবীর বহু আবিষ্কার, বহু কাজ, বড় বড় কাজ যখন এই মোবাইল ফোন ছিল না, এমনকি টেলিফোন আবিষ্কৃত হয়নি, তখন হচ্ছে। এখন নিঃসন্দেহে আমরা সেল ফোন ছাড়া চলতে পারি না, আমাদের জীবনটা। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন কারোর সঙ্গে কথা বলেন বা আপনি যদি কোনো মিটিংয়ের মধ্যে থাকেন, এই সেল ফোন টেপা, টেক্সট করা বসে বসে অন্যের দিকে না তাকিয়ে, এটা বন্ধ করবেন। এটা হচ্ছে অন্যকে ডিসরেসপেক্ট করা, অসম্মান করা। আপনার যতটুকু কথা বলে আপনি ততটুকু কথা বলেন, সেখান থেকে সরে যান, তারপরে আপনি আপনার ফোনের কাজটা করেন। কিন্তু একটা মিটিংয়ের মধ্যে বসে আছেন, আপনি ফোন টিপছেন, দুজন কথা বলছেন, তার মধ্যে আপনি 10 মিনিট কথা বললে 7 মিনিট ফোনে আপনার চোখ, 3 মিনিট, এবং সারাক্ষণ খাবার টেবিলে এখানে সেখানে, এগুলো আমাদের আসলে শরীরের জন্যে, চিন্তার জগতের জন্যে, অভ্যাসের জন্য যেমন খারাপ, এটা অন্য যারা চারপাশে থাকে তাদের প্রতি একটা অসম্মানকর হয়। আসুন আমরা সবাই মিলে এই প্রবণতা বন্ধ করি। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।